প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বল বা ফোর্স ফিজিক্স তৃতীয় অধ্যায়, এই অধ্যায়ে স্থিতিস্থাপক সংঘর্ষ, মহাকর্ষ বল, অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ, এই টপিকসগুলো আলোচনা করব। তাহলে আমরা শুরু করে দেই। এক স্থিতিস্থাপক সংঘর্ষ, যদি একাধিক বস্তুর মধ্যে সংঘর্ষের সময় ভরবেগ সংরক্ষিত থাকে, সাথে সাথে গতিশক্তিও সংরক্ষিত থাকে, সেই সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। ভরবেগ সংরক্ষিত থাকে এবং গতিশক্তিও সংরক্ষিত থাকে, সেই সংঘর্ষকেই বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল, যে গতিশক্তি ছিল, সংঘর্ষের পরেও সেই ভরবেগ থাকবে, সেই গতিশক্তি থাকবে। অর্থাৎ ভরবেগের কোনো পরিবর্তন হবে না, গতিশক্তিরও কোনো পরিবর্তন হবে না। এরকম সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটানোর জন্য একটা ছবি দিয়ে দিই। এটা M2 ভরের একটা বস্তু U2 আদি বেগে সামনের দিকে চলতেছে। M1 ভরের আরেকটি বস্তু, এটা U1 আদি বেগে সামনের দিকে চলতেছে। যদি U2 গ্রেটার দেন U1 হয়, অর্থাৎ এটার পিছনেরটা বেগ বেশি হয়, এক সময় পিছনের বস্তুটা M2 বস্তুটি M1 বস্তুকে ধাক্কা দিবে। সংঘর্ষ হবে। সংঘর্ষের পর দুজনকার বেগ পরিবর্তিত হয়ে যাবে। সংঘর্ষের আগে যে ভরবেগ ছিল, যে গতিশক্তি ছিল, এইগুলা সংঘর্ষের পরে যে ভরবেগ পাওয়া যাবে, যে গতিশক্তি পাওয়া যাবে, ভরবেগেরও কোনো পরিবর্তন হবে না, গতিশক্তিরও কোনো পরিবর্তন হবে না। এরকম সংঘর্ষকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি পেয়েছি? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পেয়েছি এটা ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র। এখন M1 জাতীয় টার্মগুলো আমরা এক পাশে নিয়ে আসি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা এই পাশে নিয়ে আসছে আর এইটা এই পাশে নিয়ে গেছে।
এই দুটো থেকে আমরা m1 কমন নিচ্ছি, এই দুটো থেকে m2 কমন নিচ্ছি। এটা সমীকরণ নাম্বার 1। যেহেতু গতিশক্তিও সংরক্ষিত হবে, তো গতিশক্তির সূত্র হচ্ছে হাফ mv স্কয়ার। এটা আমরা চতুর্থ অধ্যায়ে পাবো। তা সংঘর্ষের আগে গতিশক্তি হাফ m1 u1 স্কয়ার, প্রথম বস্তুর গতিশক্তি সংঘর্ষের আগে হাফ m2 u2 স্কয়ার, দ্বিতীয় বস্তুর গতিশক্তি সংঘর্ষের আগে সংঘর্ষের পর হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। হাফটা কমন নিয়ে উভয় পাশ থেকে বাদ দিয়ে দিই, দিলে হবে m1 u1 স্কয়ার m2 u2 স্কয়ার m1 v1 স্কয়ার m2 v2 স্কয়ার। এখন আমরা m1 জাতীয় টার্মগুলো একপাশে, m2 জাতীয় টার্মগুলো একপাশে নিয়ে আসি। m1 জাতীয় টার্মগুলো একপাশে, m2 জাতীয় টার্মগুলো একপাশে নিয়ে আসি। m1 m1 এখান থেকে m1 কমন নেই, এখান থেকে m2 কমন নেই। ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা সমীকরণ 2 কে সমীকরণ 1 দিয়ে ভাগ দেই। সমীকরণ 2 কে সমীকরণ 1 দিয়ে ভাগ দেই। সমীকরণ 2 এটা এই হচ্ছে বাম পাশ সমীকরণ 2 এর। সমীকরণ 1 এর বাম পাশ এটা, সমীকরণ 2 এর ডান পাশ এটা। একের ডান পাশ এটা। তোমরা যদি ভালো করে খেয়াল করো, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এটাও স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। যদি তাই সূত্র ফেলাই, এখানে u প্লাস v u1 প্লাস v1 u1 মাইনাস v1 দুটো টার্ম এখান থেকে বের হবে। এখান তো দুটো বের হবে, একটা উপরেরটা নিচেরটা, যে নিচে একটা আছে এটা কিন্তু কেটে যাবে। m1 m1 আগে কেটে দেই, এখানে কি আসে u1 প্লাস v1 u1 মাইনাস v1, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র u1 মাইনাস v1 v2 প্লাস u2 v2 মাইনাস u2 নিচে v2 মাইনাস u2। এটা এটা কাটা গেল, এটা এটা কাটা গেল, থাকলো u1 প্লাস v1 ইকুয়াল v2 প্লাস u2। এইখান থেকে আমরা একবার v2 এর মান বের করব, একবার v1 এর মান বের করব। এটা ইকুয়েশন নাম্বার 3। এখান থেকে যদি v2 এর মান বের করি, v2 ইকুয়াল হবে u1 প্লাস v1 মাইনাস u2। যদি v2 এর মান বের করি তাহলে এটা হচ্ছে 4।
আর যদি v1 এর মান বের করি v1 ইকুয়াল হবে v2 প্লাস u2 মাইনাস u1, এটা ইকুয়েশন নাম্বার 5। এখান থেকে আমরা v2 এর মান বের করেছি, v2 বাদে বাকিগুলো একপাশে রেখেছি, অথবা v1 এর মান বের করেছি, v1 বাদে বাকিগুলো একপাশে রেখেছি। এটা 4 নং ইকুয়েশন, এটা 5 নং ইকুয়েশন দিয়েছি। এখন আমরা কি করব, এখন এই v2 এর মানটা সমীকরণ 1 এ বসাবো। v2 এর মান সমীকরণ 1 এ বসাই। এখানে বসাবো v2 এর মান, এই যে v2 এই জায়গায় আছে, আর কোথাও নাই। m1 u1 গুণ করে দিলাম, মাইনাস m1 v1 m2, এইখানে v2 আছে, v2 মানে এটা u1 প্লাস u1 মাইনাস u2, আবার মাইনাস u2, m1 u1 মাইনাস m1 u1, এখানে আমরা গুণ করে দেই m2 u1 m2 v1 u2 u2 দুইটা u2 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 দুইটা u2, m2 গুণ করে মাইনাস 2 m2 u2, এই হচ্ছে আমাদের, এখানে সাইন দেই m2 u1 প্লাস m2 v1। এখন v1 যেখানে যেখানে আছে এই দুইটা শুধু এক জায়গায় রাখবো, বাকিগুলো সরিয়ে ফেলবো, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, m1 u1 এটা এই পাশে নিয়ে আসো, তারপরে আসবে m2 u1 এইটা, তারপরে আসবে এটা 2 m2 u2, এটা ডান পাশে আছে m2 v1, এটাকে ডান পাশে নিয়ে গেলাম m1 v1। এই হলো আমাদের অবস্থা। এখন এইটা জায়গা থেকে আমরা u1 কমন নেই, m1 মাইনাস m2 প্লাস না মাইনাস আছে, ঠিক আছে, u1 প্লাস 2m2 u2, এখান থেকে v1 কমন নেই, m1 প্লাস m2 কমন নিলাম v1। তাহলে v1 ইকুয়াল কি আসে, v1 ইকুয়াল আসে m1 minus m2 u1 plus 2m2 u2 by m1 plus m2, এটা আসে v1 ইকুয়াল এটা আসে। তাহলে v1 এর মানটা আমরা পেয়ে গেলাম। আমরা মূলত স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ কিভাবে বের করতে হয় সেটা আমরা বের করে ফেললাম। একে বসাই, তার আগে এখানে একটা লম্বা টান দিলাম, v1 এর মান সমীকরণ 1 এ বসাই। এখন এই যে সমীকরণ 1, এখানে আমরা v1 বসাবো। দেখো m1 u1 মাইনাস m1 টা v1 এর সাথে গুণ হবে, m1 v1 ইকুয়াল m2 v2 মাইনাস m2 u2, এইখানে মান বসাবো, v1 এর মান, এই যে v1 এর মান বসিয়ে দেই, m1 u1 মাইনাস m1 v1 এর মান হচ্ছে এটা v2 প্লাস u2 মাইনাস u1 ইকুয়াল m2 v2 মাইনাস m2 u2। m1 u1 গুণ করে দাও, মাইনাস m1 v2 মাইনাস m1 u2 মাইনাস মাইনাস প্লাস m1 u1
ইকুয়াল m2 v2 মাইনাস m2 u2 এন্ড v2 যত টার্ম এই দুটোকে এক পাশে রাখবো, বাকিগুলো আরেক পাশে নিয়ে যাব। তাহলে আমরা m1 u1 এখানেও পাইছি, এখানেও পাইছি। এই যে দুইটা m1 u1 2m1 u1, এই যে এটা m1 u2, এটা m2, এই দুটো নিয়ে আসো, মাইনাস m1 u2 প্লাস m2 u2, এটা এই পাশে নিয়ে গেলাম, m2 v2 প্লাস m1 v2। এখন আমরা এই জায়গা থেকে কমন নেব u2, 2m1 u1 কমন যদি নেই, u2 কমন যদি নেই, তাহলে m2 প্লাস m2 মাইনাস m1, এই u2 কমন নিলাম, এই যে m2 u2 m1 u2, এই প্লাসটা সামনে দিয়েছে আর মাইনাসটা পিছনে দিয়েছে। এখান থেকে কমন নেই v2, m1 প্লাস m2, তাহলে v2 ইকুয়াল কি আসতেছে, v2 ইকুয়াল আসতেছে নিচে m1 প্লাস m2, উপরে থাকতেছে এটা m2 মাইনাস m1 u2, আর এটাই পাশে গেলে এটা থাকতেছে 2m1 u1। এই হচ্ছে আমরা পেয়ে গেলাম, পাশাপাশি রেখেছি, এটা হচ্ছে v1 এর মান, এটা হচ্ছে v2 এর মান। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি ঘটে সেই ক্ষেত্রে প্রথম বস্তুর শেষ বেগ বের করার সূত্র এটা, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ বের করার সূত্র এটা, মহাকর্ষ বল। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের উপর ভিত্তি করে বিজ্ঞানী নিউটন একটি সূত্র দেন। উনি বলেন মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ধরে m1 m2 দুটি বস্তু, যার ভর m1 m2, মধ্যবর্তী দূরত্ব d, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই F সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দেই, তাহলে সমান চিহ্ন যদি দেই, তাহলে একটি সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এই সমানুপাতিক ধ্রুবককে আমরা জি দিয়ে প্রকাশ করলাম। জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে সার্বজনীন ধ্রুবক বলা হয়, এটাই মহাকর্ষীয় ধ্রুবক। একে সার্বজনীন ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক বলা হয়। 6.67 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান
এই যেটা 6.67 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বুঝো? তখন বলতে হবে 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে তারা পরস্পরকে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করে। এ হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষ বল থেকে আমরা এই সূত্রটা পাইলাম। পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ বল বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এ হচ্ছে পৃথিবী। পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু, এম ভরের বস্তু, দুটো বস্তু, একটা পৃথিবী একটা বস্তু। কোন বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে যে বলে, সেটাই অভিকর্ষ বল। তো অভিকর্ষ বল F ইকুয়াল mg। পৃথিবীর ভর, পৃথিবীর ভরের সাথে অভিকর্ষ বল জড়িত না। অভিকর্ষ বল জড়িত বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণের সাথে জড়িত। অভিকর্ষ ত্বরণ জি, জির আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান বিভিন্ন, কিন্তু আদর্শ মান ধরা হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। পৃথিবী একটা বস্তু আর এটাও একটা বস্তু, তাহলে তো দুটো বস্তু। এর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমরা যদি অভিকর্ষ বলের পরিবর্তে মহাকর্ষ বলের সূত্র এখানে ব্যবহার করি, তাহলে সূত্রটা এরকম হবে। F ইকুয়াল এই সূত্র, জি দুটো বস্তুর ভর, একটা বড় হাতের একটা এম একটা ছোট হাতের এম, বড় হাতের এম ছোট হাতের এম বাই দূরত্ব হচ্ছে আর, আর স্কয়ার। এই সূত্র ফেলালাম। এটা অভিকর্ষ বলের সূত্র আর এটা মহাকর্ষ বলের সূত্র। দুই বল তো সমান আসবে, তাহলে 1 ও 2 থেকে বলতে পারি mg ইকুয়াল জি এম বাই আর স্কয়ার। তাহলে এই ছোট হাতের এম কাটা যায়, বস্তুর ভর উভয় পাশ থেকে কাটা গেল। অভিকর্ষ ত্বরণ জি নির্ভরশীল জিএম বাই আর স্কয়ার, এটার উপর নির্ভরশীল। জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার। অভিকর্ষ ত্বরণ এই তিনটি রাশির উপর নির্ভরশীল। মহাকর্ষীয় ধ্রুবক জি, এটা তো ধ্রুবক। পৃথিবীর ভর এম, এটাও তো ধ্রুবক। পৃথিবীর ব্যাসার্ধর উপর নির্ভরশীল জি, কারণ পৃথিবী সুষম গোলাকার নয়, পৃথিবীর ব্যাসার্ধ পরিবর্তনশীল, তাই জি মূলত নির্ভরশীল এটার উপর, পৃথিবীর ব্যাসার্ধের উপর। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, জিরো মান সব জায়গায় সমান না, তবে আদর্শ মান ধরা হয়েছে এটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি এই বস্তুটা, জির একটা সূত্র আমরা পাইলাম, এটা হচ্ছে জি নির্ণয় সূত্র। এখন যদি এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে না থেকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এটা হচ্ছে এই উচ্চতা, ধরো পাহাড়ের উপরে আছে বস্তুটা, তখন এই জি এর সূত্রটা এরকম হইতো। যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকতো, তখন জিটা হতো এরকম, কারণ আগের জি
এটা পৃথিবীর পৃষ্ঠের জি। এখন পৃথিবী পৃষ্ঠতে উপরে বস্তুটা আছে এই উচ্চতায়, তাই জি প্রাইম দিচ্ছে, জি প্রাইম ইকুয়াল জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তখন সূত্রটা হয়তো এরকম, শুধু আর থাকতো না, আর এর সাথে এইচ যোগ থাকতো, আর প্লাস এইচ হোল স্কয়ার। এটা 2 নং ইকুয়েশন। এখন জি প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারি জি এম, এখানে আর কমন নিতে পারি 1 প্লাস এইচ বাই আর। এইভাবে কখনো কখনো কমন নেওয়া হয়, আরটা গুণ করে দাও, আর আর এখানে গুণ করলে আর আর কাটা যাবে, থাকবে এইচ, এরকম কমন। আর কমন যারা তারপরেও কমন, এরকমও কমন কখনো কখনো নেওয়া হয়। জি এম আর এর উপরে স্কয়ার, আর এখানে থাকতেছে 1 এইচ বাই আর হোল স্কয়ার। তো এটা সমান তো এই যে সমীকরণকে জিএম বাই আর স্কয়ার মানে জি, এটা সমান আমরা পৃষ্ঠের জি, পৃথিবীর পৃষ্ঠের জি বসিয়ে দিতে পারি। তাহলে জি প্রাইম ইকুয়াল দাঁড়াইলো শেষে এটা, এটা ইকুয়েশন নাম্বার 3। তাহলে অভিকর্ষ ত্বরণের আমরা তিনটি সূত্র পেলাম, এটা একটা, এটা পৃথিবীর পৃষ্ঠের জি, এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, এটাও পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। তবে এই সূত্র ব্যবহার করলে পৃথিবীর ভর লাগতেছে না, মহাকর্ষীয় দুর্ভোগ লাগতেছে না, সরাসরি পৃথিবীর পৃষ্ঠে জি লাগতেছে। এই হচ্ছে জি নির্ণয়ের তিনটি সূত্র। একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে নিয়ে যাওয়া হয় বা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন দুই বস্তুর স্পর্শ তলে এক ধরনের বাধা দানকারী বলের সৃষ্টি হয়। এই বাধা দানকারী বলকেই বলা হয় ঘর্ষণ বল। একটা বস্তুর তিনি নাম হচ্ছে এই তল, এটা মাটি, এখানে বাধা দিচ্ছে, এই বাধা দানকারী বলকে বলা হয় ঘর্ষণ বল। ঘর্ষণ বল কখনো কখনো আমাদের উপকার করে, আবার কখনো কখনো ক্ষতি করে। কারণ এইটা যদি ব্যাগ হতো, আমরা যেভাবে টেনে নিয়ে যেতাম, তাহলে ব্যাগের নিচটা ছিঁড়ে যেত, নষ্ট হয়ে যেত ঘর্ষণ বলের কারণে। এর জন্য ব্যাগের নিচে কি করে, লাগেজের নিচে চাকা দিয়ে দেওয়া হয়, ব্যাগের যাতে ক্ষতি না হয়, চাকার উপর দিয়ে যাক, আর চাকা দিলে ঘর্ষণ বল কমে যাবে, চাকা তো মুভ করবে। ঘর্ষণ চার ধরনের, একটা স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল সৃষ্টি হয়, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। যেমন আমরা যখন হাঁটতে শুরু করি, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমাদের জুতোর তলা মাটিতে স্থিতি ঘর্ষণের কারণে আটকে থাকে, পিছলে পড়ে যায় না, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমরা দাঁড়িয়ে আছি স্থিতি ঘর্ষণের কারণে, পিছলে পড়ে যাচ্ছে না। এরপরে গতি ঘর্ষণ, একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু চলমান হয়, তখন যে ঘর্ষণ বল তৈরি হয়, সেটা হচ্ছে গতি ঘর্ষণ। সাইকেল ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে, ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। তাহলে কি হলো, চাকা গতিশীল ছিল, ব্রেক করতেছে, থামিয়ে দিচ্ছে। তাহলে গতিশীল বস্তু, চলমান বস্তুর মধ্যে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে। একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান হয়, তখন যে ঘর্ষণ বল উদ্ভব হয়, সেটাই গতি ঘর্ষণ। গতি ঘর্ষণের কয়েকটি সূত্র আছে, গতি ঘর্ষণ বের করার সূত্র। সূত্র গতি ঘর্ষণ এফ, এটা গতি ঘর্ষণ, এফ ইকুয়াল মিউ ডব্লিউ, মিউ কি, মিউ হচ্ছে গতি ও ঘর্ষণ সহক, গতি ঘর্ষণ সহক মিউ। ডব্লিউ বস্তুর ওজন,
মিউ ইকুয়াল ট্যান থিটা, মিউ ইকুয়াল ট্যান থিটা মনে রাখতে হবে। আর ডব্লিউ ইকুয়াল এমজি, ওজন নির্ণয় সূত্র। ডব্লিউ হচ্ছে ওজন, বস্তুর ওজন। তাহলে ঘর্ষণ বল ইকুয়াল আমরা এরকমও লিখতে পারি, ট্যান থিটা ডাব্লু, এরকমও লিখতে পারি ট্যান থিটা এমজি। এ হচ্ছে ঘর্ষণ, গতি ঘর্ষণের এই সূত্রগুলো মনে রাখতে হবে, বিশেষ করে এই সূত্রটা। এটা ঘর্ষণ বল, এটা মিউ, গতি ঘর্ষণ সহ, এটা ওজন, বস্তুর ওজন। এরপরে আবর্ত ঘর্ষণ, যখন একটি তলের উপর দিয়ে কোনো একটি বস্তু গড়িয়ে গড়িয়ে ঘুরতে ঘুরতে চলে, তখন সেটা একরকম বাধা দানকারী বলের সৃষ্টি হয়, সেখানেও বাধা দানকারী বলের সৃষ্টি হয়, সেটাকে বলে আবর্ত ঘর্ষণ। যেমন আমরা লাগেজের নিচে চাকা লাগাই, চাকা লাগানোর পর আমরা টানলে সহজেই আসে, কিন্তু চাকা না থাকলে তো সহজে আসতো না। আবর্ত ঘর্ষণ, চাকা ঘুরতেছে, ফলে ঘর্ষণ বল কমে যায়। আবর্ত ঘর্ষণে সবচেয়ে কম ঘর্ষণ বল থাকে আবর্ত ঘর্ষণে। এই জন্য লাগেজের নিচে চাকা লাগানো হয়, যাতে ঘর্ষণ বল কমে যায়, ফলে সহজে লাগেজকে টেনে নিয়ে যাওয়া যায়। এ হচ্ছে আবর্ত ঘর্ষণ। এরপর আছে প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল বা বায়ু পদার্থের ভিতর দিয়ে যায়, তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে, সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্যারাশুট থেকে যখন, প্যারাশুট নিয়ে যখন মানুষ প্লেন থেকে লাফ দেয়, তো প্যারাশুট বাতাস বাধা দেয়, বাতাস প্রবাহী পদার্থ, তখন একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়, এটা প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে প্যারাশুট দ্বারা। আজকে এই পর্যন্ত থাকলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায়। থ্যাংক ইউ।